কলম, কাগজ, চাকরি, দোস্ত, এই শব্দগুলো আমরা প্রতিদিনের জীবনে আমরা ব্যবহার করে থাকি। এবং মজার বিষয় হচ্ছে এই শব্দের কোনোটাই কিন্তু বাংলা নয়, এই শব্দের প্রত্যেকটাই হচ্ছে ফার্সি। এবং মজার বিষয় হচ্ছে আরও বেশি যে বাংলাদেশে এরকম 10,000-এর মতো শব্দ আছে যে প্রত্যেকটা শব্দই হচ্ছে গিয়ে ফার্সি। ব্রিটিশরা যখন তাদের রাজত্ব ছিল, তাদের রাজত্বের 3 গুণ বেশি সময় ধরে, অর্থাৎ প্রায় বলতে পারেন যে টানা 600 বছর ধরে বাংলাদেশে এগুলা আমাদের বাংলা ভাষায় রাষ্ট্রভাষা হিসেবে ছিল, যেটাকে বলা হয় ফার্সি ভাষা। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে 2026 সালে এসে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি তখন আমি কেন এই জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। বর্তমানে আমেরিকা ইরানের উপর যেভাবে কড়া নিষেধাজ্ঞা চাপাচ্ছে, তাদের আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম সুইফট থেকে বের করে দেওয়া হয়েছে। আচ্ছা, সুইফট মানে কি? সুইফট হচ্ছে আন্তর্জাতিক লেনদেনের বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্ট। মনে করেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট লক করে দেওয়া হলো, এখন আপনি কি বাজারে গিয়ে কিছু কিনতে পারবেন? ঠিক একইভাবে ইরানও কোনো দেশের সাথে কোনো ডলার নিয়ে কোনো লেনদেন করতে পারবে না, বরঞ্চ লেনদেন করতে পারবে না তো এটা তো সবচেয়ে বড় কথা। এবং এই লেনদেন করতে না পারার কারণে তাদের বাণিজ্যিক দিক দিয়ে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারা যেহেতু লেনদেন করতে পারতেছে না, তাদের অনেক বড় একটা সমস্যা হচ্ছে। এবং তাদের সাথে যারা ডলার নিয়ে ট্রেড করবে, আমেরিকার কড়া নিষেধাজ্ঞা আছে যে কেউ যদি এই কাজ করে তাহলে হচ্ছে গিয়ে তাদের উপরে, বুঝতে পারতেছেন, সেরকম ভয় দেখানো হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এত ভয়ের পরেও বাংলাদেশ কিভাবে ইরানের সাথে হাত মেলাচ্ছে, তাও বিকল্প উপায়ে? কিভাবে এই 800 বছরের পুরনো এই কালচারাল ডিএনএ আজ আমেরিকার নিষেধাজ্ঞার দেওয়াল ভাঙতে সাহায্য করতেছে? আজকে আমরা এই জিনিসটা নিয়ে কথা বলার চেষ্টা করব, পুরো কাহিনীটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। সময়টা 1300 শতক এবং মুঘল শাসকরা আসার অনেক আগে থেকেই পারস্য থেকে সুফি সাধকরা বাংলায় এসেছিলেন। তারা কিন্তু কোনো অস্ত্র নিয়ে আসে নাই, কোনো সৈন্য নিয়ে আসে নাই। তারা যে জিনিসটা নিয়ে এসেছিল সেটা হচ্ছে সফট পাওয়ার। এই সফট পাওয়ার জিনিসটা কি আসলে? ধরুন বর্তমানে আমরা কোরিয়ানকে পপ বা ড্রামা দেখে যেভাবে কোরিয়ান কালচারদেরকে পছন্দ করি, ব্যাপারটা ঠিক সেরকম। কোনো গোলাগুলি ছাড়া শুধু সংস্কৃতি আর ভাষা দিয়ে মানুষের মন জয় করার কৌশলকে বলে সফট পাওয়ার। মাদ্রাসা, কোর্ট, ব্যবসা সব জায়গায় ফার্সি ঢুকে গিয়েছিল। এমনকি মজার বিষয় হচ্ছে মুর্শিদাবাদের নবাব থেকে শুরু করে ঢাকার সুবিধার অর্থাৎ মুঘল গভর্নর সবাই ফার্সি বলতেন। প্রধান যত শাসকরা ছিল সবাই ফার্সি বলতো। তখন এই 600 বছর শুধু একটা ভাষার ইতিহাস নয়, এটি দুই দেশের মানুষের মধ্যে তৈরি করেছিল একটি গভীর ট্রাস্ট বা বিশ্বাস। আর বিপদের সময় এই পুরনো বিশ্বাসটাই আজকের জিওপলিটিক্সের সবচেয়ে বড় গেম চেঞ্জার। আচ্ছা, এবার বর্তমানে আসি। 2022 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই দুই দেশের ডিপ্লোম্যাটিক স্পিড এবং সরকারি পর্যায়ে যোগাযোগ বেড়েছে 300% পর্যন্ত। এই তো 2026 সালের ফেব্রুয়ারি মাসের কথা। ঢাকার হোটেল শেরাটনে হোটেলে পালিত হলো ইরানের ইসলামিক বিপ্লবের 47তম বার্ষিকী। মজার ব্যাপার হলো সেখানে খোদ বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টারা উপস্থিত ছিলেন। দেখেন, জিওপলিটিক্স বা কূটনীতির দুনিয়ায় কোনো পার্টিতে যাওয়া কিন্তু শুধুমাত্র কোনো দাওয়াত বা কোনো নর্মাল জিনিস না। এটার মানে হচ্ছে প্রকাশ্যে বিশ্বকে একটা মেসেজ দেওয়া যে আমরা আপনাদের সাথে আছি। 2015 সালের ইরানের রাষ্ট্রদূত আব্বাস ভায়েজি বলেছিলেন, ইরান কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও টিকে আছে বাংলাদেশের মতো ভাইসুলভ দেশগুলোর সাহায্যে। এই ভাইসুলভ বা ব্রাদারলি কান্ট্রি শব্দটা খেয়াল করুন। ব্যবসায়ীদের মতো এটা কিন্তু কোনো চুক্তি না। এটার মানে হইতেছে কি? এটার মানে হচ্ছে এক ভাই আরেক ভাইয়ের বিপদে যখন আগে আসে। লাইক ইটস নট অ্যাবাউট যে ধরেন আমি একটা ব্যবসা করতেছি, একটা চুক্তি করছি, ওই চুক্তি অনুযায়ী কাজকর্ম হইতেছে। এটা হচ্ছে গিয়ে ব্রাদার, একটা ভাই ভাইয়ের সাথে যেরকম সম্পর্ক থাকে, ভাই ভাইয়ের বিপদে যেভাবে আগে আসে, ঠিক ওয়ার্ডটা কিন্তু সেই জিনিসটাই বোঝাইতেছে। আর এই পুরো সম্পর্কটা দাঁড়িয়ে আছে 800 বছরের সেই পুরনো কালচারাল ট্রাস্টের উপর। এখন আসি মাস্টার প্ল্যানে। যেহেতু ইরানের ওপর আমেরিকার চরম নিষেধাজ্ঞা বা অর্থনৈতিক অবরোধ আছে, তারা তো ডলারে লেনদেন করতে পারতেছে না, তাই বাংলাদেশ নিয়েছে বিকল্প এক পেমেন্ট মেকানিজম স্ট্র্যাটেজি। প্রশ্ন আসে না কিভাবে? প্রথমত আমরা কথা বলবো কমোডিটি সোয়াপ নিয়ে। আচ্ছা, কমোডিটি সোয়াপটা কি জিনিস? মনে করেন আমার এখানে একটা মাউস আছে, সো আমি এই মাউসটা ধরেন আমি বললাম যে আমি এটা ইরানকে দিব, সো ইরানকে আমি মাউসটা দিব, ইরান তার বদলে আমাকে যে কোনো একটা কিছু দিবে। সো এই যে বিনিময়টা, এটাকে বলা হচ্ছে গিয়ে কমোডিটি সোয়াপ বা পণ্য বিনিময়। ব্যাপারটা হচ্ছে আমাদের ছোটবেলার মতো। ধরুন আপনার কাছে ডাল আছে কিন্তু চাল নেই, আপনি ডাল নিয়ে চাল নিলেন। বাংলাদেশে ঠিক এই কাজটাই করছে। ডলারের ওপর নির্ভর না করে বাংলাদেশ ইরানকে দিচ্ছে রেডিমেড গার্মেন্টস এবং ফার্মাসিউটিক্যালস বা ঔষধ, ধরেন অ্যান্টিবায়োটিক, ক্যান্সার ওষুধ, বিভিন্ন ধরনের ওষুধ তাদেরকে দেওয়া হচ্ছে। এর বদলে ইরান থেকে আমরা পাচ্ছি ক্রুড অয়েল বা অশোধিত তেল, পেট্রোকেমিক্যালস বা কৃষিকাজে প্রয়োজনীয় সার। ডলার ছাড়াই ব্যবসা রমরমা। দ্বিতীয়ত ইস্টার্ন রিফাইনারি। আচ্ছা, ইস্টার্ন রিফাইনারির জিনিসটা কি? ধরুন বাজার থেকে কেনা প্যাকেটজাত জুসের চেয়ে কাঁচা আম কিনে বাসায় জুস বানাইলে খরচ অনেকটা কম পড়ে, তাই না? এখন আপনি একটু জিনিসটা খেয়াল করেন, 1963 সালে ইরানের সাহায্যেই চট্টগ্রামে বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার বা রিফাইনারিটি তৈরি হয়েছিল। এখন এর ক্যাপাসিটি 1.5 মিলিয়ন টন থেকে বাড়িয়ে সরাসরি 3 মিলিয়ন টন পর্যন্ত উন্নীত করার কথা চলছে। এর মানে হলো আমরা এখন ইরান থেকে সস্তায় আরও বেশি অপরিশোধিত তেল
অর্থাৎ আরও বেশি ইরানি তেল আমরা ব্যবহার করতে পারবো এবং তার মাধ্যমে আমরা আমাদের দেশে পরিশোধন করতে পারবো, এতে আমাদের জ্বালানি খরচও কমবে। তৃতীয়ত, বিকল্প পেমেন্ট, নিজেদের মুদ্রায় বাণিজ্যের আলোচনা। ধরুন আপনি ইন্ডিয়া যাবেন, আপনি কি করেন? প্রথমে টাকা দিয়ে ডলার কিনেন, এরপর ইন্ডিয়া গিয়ে সেই ডলার ভেঙে রুপি নেন, এতে 2 বার কনভার্সন ফি কাটে। ইরানের সাথে ডিলটার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক আর ইরানের সেন্ট্রাল ব্যাংক সরাসরি নিজেদের মুদ্রা অল্টারনেটিভ উপায়ে পেমেন্ট মেটানোর আলোচনা করছে, যদিও এখনো পুরোপুরি কোনো কারেন্সি সোয়াপ চুক্তি হয়নি, কিন্তু মাঝখানে আমেরিকার ডলার এড়িয়ে কিভাবে লেনদেন করা যায় তার জোর চেষ্টা চলছে। মজার ব্যাপার হলো ভারতের মতো এরকম আরো বড় বড় যে দেশগুলা, প্রত্যেকটা দেশই ইরানের সাথে ঠিক এইভাবে নিজেদের মুদ্রার বিকল্প বাণিজ্য করছে, তাই বাংলাদেশ এই স্ট্র্যাটেজিতে একদম পারফেক্ট। আচ্ছা, আপনাদের কি 2017 সালের কথা মনে আছে? বঙ্গোপসাগর ও কক্সবাজারে IMM সারেক্স অর্থাৎ SAREX নৌমহড়ায় 32টি দেশের সাথে ইরানের নৌবাহিনী উপস্থিত ছিল এবং তাদের যুদ্ধজাহাজ এসে নোঙর করেছিল আমাদের চট্টগ্রাম বন্দরে। আপনি একটু টাইমিংটা খেয়াল করেন, সময়টা এমন একটা সময় যখন আমেরিকা ইরানের উপর ম্যাক্সিমাম প্রেসার এবং চরম নিষেধাজ্ঞা দিচ্ছে। তখন আমেরিকার ম্যাক্সিমাম প্রেসার বা চরম নিষেধাজ্ঞা তুঙ্গে আমেরিকা চোখ রাঙিয়ে বলছে কেউ ইরানের সাথে সম্পর্ক রাখবেন না, যদি রাখা হয় তাহলে কিন্তু খবর আছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমেরিকা যখন সবাইকে এরকম ভয় দেখাচ্ছে তখন কিভাবে বাংলাদেশ কিভাবে এত বড় সাহস দেখালো? আর এতে কি বাংলাদেশ আমেরিকার নিষেধাজ্ঞার ফাঁদে পড়ার বা শাস্তির মুখে পড়ার ঝুঁকি ছিল? হ্যাঁ, 100 বার ছিল, কিন্তু বাংলাদেশ এখানে একটা মাস্টার স্ট্রোক খেলছে। ওই নৌমহড়ায় ইরান শুধু একা ছিল না, ছিল আরো 32টা দেশ। এতগুলো দেশের একটি আন্তর্জাতিক ইভেন্টে ইরানকে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশ মূলত আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে যে আমরা সবার সাথে বন্ধুত্ব রাখবো, কারো একার কথায় চলবো না। জিওপলিটিক্স ভাষায় একেই বলে স্ট্র্যাটেজিক অটোনমি বা স্বাধীন কৌশল। সোজা কথায় কারো কাছে মাথা নত না করে আমরা নিজের লাভটা বুঝে নেওয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এত রিস্ক? কারণটা হলো এলডিসি গ্র্যাজুয়েশন। আচ্ছা, এলডিসি মানে হচ্ছে লিস্ট ডেভেলপড কান্ট্রি বা স্বল্পোন্নত দেশ, সোজা বাংলায় গরিব দেশ। এতদিন গরিব দেশ হিসেবে আমরা ইউরোপ আমেরিকায় কম ট্যাক্সে বা বিনা ট্যাক্সে মালামাল বিক্রি করার একটা এক্সট্রা সুবিধা পেতাম, কিন্তু 2026 সালে বাংলাদেশ এই গরিব দেশের লিস্ট থেকে বের হয়ে যাচ্ছে। লিস্ট থেকে বের হলে বিশ্বের বাজারে আমাদের এই এক্সট্রা সুবিধাও বাতিল হয়ে যাবে। তখন অন্যান্য দেশের সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে হলে আমাদের নতুন নতুন বাজার খুঁজতে হবে। আর ঠিক এই কারণে ইরানের চাবাহার পোর্ট আমাদের জন্য এত জরুরি। এই চাবাহার পোর্ট হলো সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়ার যে দেশগুলো, যেমন ধরেন উজবেকিস্তান, কাজাখস্তান, ঢোকার মেইন গেটওয়ে। ওই দেশগুলোর নিজেদের কোনো সমুদ্রবন্দর নেই, কিন্তু তাদের বিশাল বড় মার্কেট আছে। বাংলাদেশ যদি এই পোর্ট ব্যবহারের সুযোগ পায় তাহলে ইউরোপ আমেরিকার উপর নির্ভরশীলতা কমিয়ে আমরা আমাদের গার্মেন্টস, ঔষধ, সিরামিক বিশাল বাজার সরাসরি ওইসব দেশে ধরতে পারবো। তাই আমাদের এখন উচিত শুধু বড় পরাশক্তিদের দিকে তাকিয়ে না থেকে নিজেদের ব্যবসার বিকল্প রাস্তা নিজেরাই তৈরি করা। বাংলাদেশ এখন দাবার ঘোড়া, সবার সাথে বন্ধুত্ব রেখে কারো দাস না হয়ে কাজ করছে। তাই পরের বার যখনই আপনি কাগজ কলম রাখবেন, মনে রাখবেন এই কলমের সাথে জুড়ে আছে অনেক বড় একটা 800 বছরের এক গোপন কোড। আর সেই কোডই আজ ডলারের বিকল্প খুঁজছে, নিষেধাজ্ঞা ভাঙছে, নতুন অর্থনৈতিক জোট গড়ছে। এই সম্পর্ক শুধু ইতিহাস নয়, এটা ভবিষ্যতের মাস্টার স্ট্রোক। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম ভিডিও যদি আপনাদের আরো ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকদিন পর ভিডিও রেকর্ড করলাম। ভালো থাকবেন।